Today we discuss about the paralytic strabismus. ঠিক আছে? Before we go through the paralytic strabismus, you have to know the extraocular muscle origin, insertion, details and accents. তো কি কি ছটা extraocular muscle আছে? জানিস superior recti, inferior recti, superior oblique, inferior oblique. ঠিক আছে? এই ছটা বাদ দিয়ে আর কিছু আছে? LPS আছে। LPS টা স্কুইন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়, দ্যাটস ইম্পর্টেন্ট ইন আমাদের থার্ড নার্ভ প্যালসির ক্ষেত্রে একমাত্র ওটা আসে, আর কোথাও আসে না, আর টোসিসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো অরিজিন এন্ড ইনসারশন ইউ হ্যাভ অলরেডি নো প্রায় অলমোস্ট all 6 extraocular muscle origin from annulus of gene, ঠিক আছে? ইনসারশনটা খুব ইম্পর্টেন্ট, লাইক মিডিয়াল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস, ইনফেরিয়র রেক্টাস আর সুপিরিয়র রেক্টাস। কোথায় কোথায় হয়? 5.5, 6.5 মিলিমিটার, 6.9 আর 7.7 মিলিমিটার ফ্রম দ্য লিম্বাস। মানে স্কেরা থেকে, মানে লিম্বাস থেকে কতটা দূরে ওরা ইনসার্ট করছে। স্পাইরার অফ ট্রিল্যাক্স জানিস কিছু কেউ? স্পাইরার অফ ট্রিল্যাক্স টার্মটা শুনেছিস? শুনিসনি? স্পাইরাল অফ ট্রিল্যাক্স এই টার্মটা শুনেছিস কেউ? এটা কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে অল যে মানে অল রেক্টাই মাসেল আর ইনসার্টেড বিফোর ইকুয়েটার, অ্যান্টিরিয়র টু ইকুয়েটার। আরো যদি বলি, মানে আমাদের যে ইকুয়েটার আছে তার সামনের দিকে যেগুলো ইনসার্ট করছে সব রেক্টাই মাসেলগুলো, আর ইকুয়েটারের ঠিক পেছনে যেগুলো ইনসার্ট করছে সেগুলো হচ্ছে অবলিক মাসেলগুলো। এই ইকুয়েটারগুলো ইনসার্শন নিয়ে একটা স্পাইরাল তৈরি করে। কিভাবে? ধর এটা মিডিয়াল রেক্টাস, এটা ল্যাটারাল রেক্টাস, এটা হচ্ছে লিম্বাস, ঠিক আছে? সরি, এখানে ধর মিডিয়াল রেক্টাস আছে, এখানে ইনফেরিয়র রেক্টাস, এটা ল্যাটারাল রেক্টাস, এটা সুপিরিয়র রেক্টাস, ঠিক আছে? এইগুলোকে যদি জয়েন করি তাহলে যে একটা স্পাইরাল হচ্ছে, এগুলো কি? এগুলো হচ্ছে যেখানে ইনসার্ট হচ্ছে। মিডিয়াল রেক্টাসে অলমোস্ট 5.5 মিলিমিটারে হয়, ঠিক আছে? ইনফেরিয়রে 6.5, এটা 6.9, এটা অলমোস্ট 7.7, ঠিক আছে? তাহলে এগুলো কি করে মনে রাখবো? একটা নিমোনিক আছে MILS, মিডিয়াল রেক্টাস, ইনফেরিয়র রেক্টাস, তারপর ল্যাটারাল রেক্টাস, তারপর সুপিরিয়র রেক্টাস। এইভাবে ইনসারশনটা হয়, দেখ 5.5, 6.5, 6.9 আর 7.7। তো এটা ইনসারশনটা জিজ্ঞেস করে, এটা জানতে হবে। নার্ভ সাপ্লাই জানার আগে এবার দুটো মাসেল দেখ, সুপিরিয়র অবলিক আর ইনফেরিয়র অবলিক। সুপিরিয়র অবলিকের এখানে অরিজিন লেখা আছে পোস্টেরিয়র, ইনসারশন। অরিজিনটা কোথায়? অরিজিনটা কিন্তু স্ফেনয়েড বোন নয়, আসলে অ্যানুলাস অফ জিন থেকেই হচ্ছে। স্ফেনয়েড বোন দিয়ে গিয়ে একটা ট্রকলিয়া থাকে, ট্রকলিয়ার কাছে জাস্ট এরকম একটা আর্চ করে দিয়ে ওটা ইনসার্ট হয়। কোথায় হয়? বিহাইন্ড দ্য ইকুয়েটার, ঠিক আছে? আর ইনফেরিয়র সুপিরিয়র অবলিক হচ্ছে এই যে এতটার কোর্স যাচ্ছে, বুঝতে পারছিস? মানে এখান থেকে মানে অ্যানুলাস অফ জিন থেকে স্টার্ট হলো, স্ফেনয়েড বোন দিয়ে গেল, একটা ট্রকলিয়া দিয়ে পুরো ওটা রাউন্ড করলো, তারপরে ইকুয়েটারের পেছন দিকে গিয়ে ওটা ইনসার্ট করলো। এই এত বড় কোর্সের জন্য লংগেস্ট এক্সট্রাঅকুলার মাসেল হচ্ছে সুপিরিয়র অবলিক, লংগেস্ট, ঠিক আছে? সিমিলারলি ইনফেরিয়র অবলিক অরিজিন কোথা থেকে হয়? ইটস নট ফ্রম অ্যানুলাস অফ জিন, ইটস অরিজিনেটস ফ্রম ম্যাক্সিলা, ঠিক আছে? এটা হচ্ছে শর্টেস্ট এক্সট্রাঅকুলার মাসেল, ঠিক আছে? নার্ভ সাপ্লাই কি করে মনে রাখবো? ইউ হ্যাভ অলরেডি নো দ্য নিমোনিক LR6, SO4 অ্যান্ড অল 3, ঠিক আছে? এবার এই অ্যাকসেন্টটা কি করে মনে রাখবো? এটা কি করে মনে রাখবো? হ্যাঁ, এই যে দেখ এখানে সুপিরিয়র রেক্টাসও এলিভেশন করে, ইনফেরিয়র অবলিকও এলিভেশন করে, করে তো? তাহলে আমি যখন ওপর দিকে তাকাচ্ছি, আমাকে যদি এক্সামিনার জিজ্ঞেস করে যে সুপিরিয়র রেক্টাসের ফাংশন টেস্ট করো, আমি কি করে টেস্ট করব প্র্যাকটিক্যালে? না, এলিভেশন তো সুপিরিয়র রেক্টাসও করবে, ইনফেরিয়র অবলিকও করবে, তাহলে টেস্ট কি করে করব? হ্যাঁ হ্যাঁ, অ্যাডাকশন অ্যাবডাকশন মানে কিভাবে করব? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটু এই অ্যাকসেন্টটা নিয়ে একটু বলি। হ্যাঁ,
আচ্ছা ধর এটা সুপিরিয়র রেকটাস, এটা ইনফিরিয়র অবলিক, ঠিক আছে, এটা হচ্ছে সুপিরিয়র অবলিক আর এটা ইনফিরিয়র রেকটাস, তাই তো? এটা সুপিরিয়র রেকটাসের মাসেল এলিভেট করছে, ইনফিরিয়র অবলিকও এলিভেট করছে, ঠিক আছে। সুপিরিয়র অবলিক ডিপ্রেস করছে, ইনফিরিয়র রেকটাসও ডিপ্রেস করছে, মানে এগুলো ডিপ্রেশন মাসেল, এগুলো এলিভেটর মাসেল। এবার এই পেশেন্টের ধর এইদিকে নোজ আছে, তাহলে এই যে ভেক্টরটা, তাহলে সুপিরিয়র রেকটাস কি করে, এইদিকে কি আছে, নাকের দিকে যদি যায়, এই যে অ্যাডাকশন, অ্যাডাকশন আছে তো, তাহলে এই দিকে যখন যাচ্ছে তাহলে এটা অ্যাডাকশন হচ্ছে, আর ইনফিরিয়র রেকটাস এটাও দেখ অ্যাডাকশন। তাহলে এইভাবে যদি আমি পিকচারটা মনে রাখি আমার পক্ষে ইজি হবে, ঠিক আছে। এটা একটা অ্যাডাকশন হলো, এইদিকে কি হবে, ওইদিকে নোজ আছে, তাহলে অবভিয়াসলি এটা অ্যাবডাকশন হবে। এবার সুপিরিয়র রেকটাসের আরেকটা কি ফাংশন আছে, ইনটরশন। ইনটরশন মানে কি, নাকের দিকে ঘুরে যাওয়া, মানে এই যে এইটা, এই ভেক্টরটা তো, আর এটা, এটা কি ইনফিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাসে এক্সটরশন, আরেকবার আসছে আমি পরে আসছি আরেকবার। ইনফিরিয়র অবলিকটা দেখ, ইনফিরিয়র অবলিক এখানে কি আছে, এক্সটরশন, মানে এই দিকে, এটা এই দিকে বেসিক্যালি, তাহলে এটা ইনটরশন, সুপিরিয়র আর ইনটর্টার্স, তাই তো, আর ইনফিরিয়র আর এক্সটর্টার্স। এই পিকচারটা মনে রাখলে ইজি হয় এই জন্যে যে বেসিক্যালি আমি যখন ধর সুপিরিয়র রেকটাসটাই ধরছি, ঠিক আছে, বাকিগুলো ভুলে যায়। ইনটরশন কি করে হচ্ছে, এটা এইভাবে ঘুরে যাচ্ছে, ধর এটা 12 o'clock, এটা 6 o'clock, ঠিক আছে, এটা যদি এইভাবে ঘুরে যায় তাহলে এটা ইনটর্টার্স, এটা এইভাবে ঘুরে যাচ্ছে তাহলে এটা এক্সটর্টার্স। সিমিলারলি এটাও 12 o'clock এর দিকে ঘুরছে, ইনটর্টার্স, এটা 12 থেকে 6 o'clock এর দিকে ঘুরছে, তাহলে এটা এক্সটর্টার্স। এইভাবেই অ্যাকশনগুলো মনে রাখতে হয়। কিংবা এরপর যে কোশ্চেনটা একটু আগে করলাম, যে আমি কি করে বুঝবো বা কি করে টেস্ট করব যে সুপিরিয়র রেকটাস এর এলিভেশন, মানে সুপিরিয়র রেকটাসের ফাংশন কিভাবে টেস্ট করব, ঠিক আছে। সুপিরিয়র রেকটাস ধর এখানে এলিভেশন হচ্ছে, ঠিক আছে, আর এটা ইনটরশন, ঠিক আছে, এটা আরেকটু চেঞ্জ করে দাও বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, এবার ধর আমি এলিভেশনে যদি টেস্ট করি তাহলে আমার ইনফিরিয়র অবলিকের ফাংশনও চলে আসে। ধর আমি অ্যাডাকশনে টেস্ট করছি, ঠিক আছে, আমি প্রথমে আগে দেখিয়ে দিচ্ছি। যদি অ্যাডাকশন মানে পেশেন্টকে বললাম অ্যাডাক্টেড অবস্থায় থাকতে, যদি অ্যাডাক্টেড অবস্থায় থাকে, এখানে তো নোজ আছে, যদি অ্যাডাক্টেড অবস্থায় থাকে তাহলে এইদিকে একটা ভেক্টর কাজ করতে হবে। যদি এরকম একটা ভেক্টর কাজ করে, এইটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, আর এটা অলমোস্ট 45 ডিগ্রি, তাহলে কি হবে, ইনটর্টের কাজটা বেশি করছে, ও কিন্তু আমি সুপিরিয়র রেকটাসের উপরের দিকে ফাংশনটা আমি দেখতে পারবো না, টেস্ট করতে পারবো না যদি অ্যাডাক্টেড অবস্থায় টেস্ট করি। কেননা যেটা কম থাকবে যেদিকে অ্যাঙ্গেলটা, সেই ফাংশনটা তো মাসেল বেশি করবে, এটা তো রুল একটা। আমি যদি ওকে অ্যাবডাক্টেড করে দিই, মানে এই দিকে করতে বলি, মানে পেশেন্টকে বললাম যে আপনি উল্টো দিকে তাকান, মানে অ্যাবডাকশন অবস্থায় তাকান সুপিরিয়র রেকটাসের ক্ষেত্রে, মানে এই দিকে অ্যাবডাকশন, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেল, আর এটা 135, তাহলে এইটা এখন কম হলো তো, তাইলে সুপিরিয়র রেকটাসের ফাংশনটা আমি টেস্ট করতে পারবো। আমি বোঝাতে পারলাম কি, আরেকবার বোঝাচ্ছি, হ্যাঁ রিপিট করছি, একটা মাসেল পল বাকিগুলো এমনি চলে আসবে। প্রথমে যদি আমি অ্যাডাকশন অবস্থায় করি তাহলে এই দিকে অ্যাঙ্গেলটা কম, এটা 90 ডিগ্রি হচ্ছে এলিভেশনের সঙ্গে, আর ইনটরশনের সঙ্গে 45 ডিগ্রি হচ্ছে, তাহলে যেদিকে কম অ্যাঙ্গেল থাকবে মানে 45 ডিগ্রি, সেই দিকে ও মাসেলটা কাজটা আমরা দেখতে পাবো, মানে ইনটরশনটা এখানে দেখতে পাবো। কিন্তু ইনটরশন তো আর ডেমনস্ট্রেশন করা যায় না, ওটা বুঝতে হবে। এবার যদি আমি বলি না পেশেন্টকে ফর অ্যাকশন ডিটারমাইন অফ দ্য সুপিরিয়র রেকটাস ফাংশন, আমি পেশেন্টকে বললাম আপনি অ্যাবডাক্টেড অবস্থায় তাকান, মানে এই দিকে তাকান, এই অবস্থায়, মানে আরেকবার বলছি আমি এই অবস্থায় ওপর দিকে তাকাতে বলছি, বোঝাতে পারলাম? এটা প্রাইমারি গেজ, এই অবস্থায় ওপর দিকে,
এই অবস্থায় ওপর দিকে। এটা যদি তাকাতে বলি, এটা যে ফাংশনটা এই অবস্থায় যদি এলিভেশন হয় তাহলে বুঝতে হবে যে আমার রাইট সুপিরিয়র রেকটাস কাজ করছে ঠিকঠাক। এটা এইভাবে টেস্ট করতে হয়। তোরা যেটা এক্সামে বলিস, স্যার জিজ্ঞেস করলো সুপিরিয়র রেকটাসের ফাংশন দেখাও, স্যার ওপর দিকে তাকাবো। ওপর দিকে নয়, মানে আপ অ্যান্ড আউট, সোজা কথা যদি বলি ওপর দিকে এবং বাইরের দিকে দুটোই বলতে হয়, শুধু আপ নয়, আপ অ্যান্ড আউট। ঠিক আছে, অ্যাবডাকশন অবস্থায় যখন থাকবে এই দিকের অ্যাঙ্গেলটা অনেক বেশি হয়ে যাবে, 135 হয়ে যাবে, এই দিকে 90। তখন এই ভেক্টর যদি কাজ করে ও লোয়েস্ট যে অ্যাঙ্গেল সেই দিকে মাসেল কাজ করতে থাকবে, তখন আমি এলিভেশনে সুপিরিয়র রেকটাসের ফাংশনটা টেস্ট করতে পারবো। ঠিক আছে, সিমিলারলি চারটে বাকি মাসেলের ক্ষেত্রেও সেম। আরেকটা নিমোনিক আছে যেটা দিয়ে তোরা মনে রাখতে পারিস, সেটা হচ্ছে, সেটা দিয়ে মানে অ্যাকসেন্টটা মনে থাকবে, কিন্তু কিভাবে টেস্ট করবো সেটা তোকে থিওরিটিক্যালি মনে রাখতে হবে। র্যাডসিন, হোয়াট ইজ র্যাডসিন? অর রেক্টাই আর অ্যাডাক্টার অ্যান্ড অর সুপিরিয়র আর ইনটর্টার্স। ঠিক আছে, এখানে দেখে নে, অর রেক্টাই আর অ্যাডাক্টার, সিমিলারলি অল অবলিক আর উল্টো হয়ে যাবে অ্যাবডাকশন। ঠিক আছে, আরেকটা কি, সুপিরিয়র আর ইনটর্টার্স, দেখ সুপিরিয়র অবলিক ইনটরশন, সুপিরিয়র রেকটাস ইনটরশন। ঠিক আছে, আরেকটা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যদি কেউ জিজ্ঞেস করে যে ইনফিরিয়র অবলিক আর সুপিরিয়র অবলিকের প্রাইমারি অ্যাকশন কি, তখন কিন্তু এলিভেশন ডিপ্রেশন নয়, প্রাইমারি অ্যাকশন হচ্ছে ইনটরশন এক্সটরশন। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সুপিরিয়র অবলিকের প্রাইমারি অ্যাকশন ইনটরশন, ডিপ্রেশন নয়। ঠিক আছে, তাহলে এই এতগুলো, আর মিডিয়াল রেকটাস ল্যাটারাল রেকটাসের একটাই কাজ, জাস্ট অ্যাডাকশন অ্যাবডাকশন। ওগুলো হচ্ছে হরাইজন্টাল রেকটাই মাসেল, ওদের বাকি কিন্তু কোনো ভেক্টর নেই যে ওরা উপর দিকে নিচের দিকে ইনটরশন এক্সটরশন করবে। এরপর হচ্ছে অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট আর সাইনার্জিস্ট। অ্যান্টাগনিস্টটা কি জানিস, কেউ বলতে পারবি? অ্যান্টাগনিস্ট, অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট কি? এই যে আমি এইদিকে তাকাচ্ছি, তাহলে এটা কোন মাসেল কাজ করছে? আমার রাইট আই ল্যাটারাল রেকটাস। তাহলে রাইট আই যে মিডিয়াল রেকটাসটা সে কি করছে? ধর ল্যাটারাল রেকটাস ডান দিকে কাজ করছে, এখানে তো মিডিয়াল রেকটাসের কাজ কি? অ্যাডাপ্ট করা। ও তো টেনে ধরবে, মানে একটা মাসেল আমাকে এইদিকে টানছে, তখন এই যে মাসেলটা মিডিয়াল রেকটাস, ওকে কি করতে হবে? ওকে আন্ডার অ্যাকশন করতে হবে। ও যদি অ্যাকশন করতে থাকে তাহলে তো প্রাইমারি গেজ হয়ে যাবে। ব্যাপারটা বোঝাতে পারছি? মানে ধর আমি ল্যাটারাল রেকটাসের জন্য এইদিকে তাকাচ্ছি, ঠিক আছে, আমি অ্যাবডাক্ট করে আছি, এখন মিডিয়াল রেকটাস বললো না আমি অ্যাবডাক্ট করবো না, আমি অ্যাডাক্ট করবো। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে তো হবে না, তাহলে তো অ্যাকশনটাই হবে না, তাহলে তো প্রাইমারি গেজে চলে আসবে। তাহলে আমার যে উল্টো মাসেলটা, যেটা অ্যান্টাগনিস্ট মাসেল, এখানে মিডিয়াল রেকটাস, তাকে আন্ডার অ্যাকশন করতে হবে। এই রুলটাকে কি বলে, যেটা একটু আগে ডেসক্রাইব করলাম, এটা হচ্ছে সেরিংটন। whenever an agonist receives an impulse to contract lateral rectus, an equivalent inhibitor impulse is sent to its antagonist which relax. ব্যাপারটা বোঝা গেছে? ডান দিকে ল্যাটারাল রেকটাসের জন্য যখন আমি অ্যাবডাক্ট দেখছি, আমাকে ডান দিকেরই রাইট আইয়েরই মিডিয়াল রেকটাসকে রিল্যাক্স করতে হবে। তাই এই রুলটা যদি জিজ্ঞেস করে অন্তত বানিয়েও যেন বলতে পারিস। জাস্ট এক্সাম্পলটা মনে রাখ, তাহলে কিন্তু সেরিংটন ল অফ রেসিপ্রোকাল ইনারভেশন কি বলতে পারবি। ঠিক আছে, ডান দিকে ল্যাটারাল রেকটাস যদি অ্যাবডাক্ট করে তাহলে ডান দিকেরই মিডিয়াল রেকটাস রিল্যাক্স করতে হবে, এটা রুল। এবার হেরিং ল তাহলে কি? আরেকটা রুল আছে, হেরিং ল অফ ইকুয়াল ইনারভেশন। এটা কি? এটা ঠিক উল্টো। ধর আমি আবার একই এক্সাম্পল দিয়ে বলছি, এই ডান দিকে যখন আমি এই দিকে তাকাচ্ছি, তাই তো, তখন কোন মাসেল কাজ করছে? রাইট ল্যাটারাল রেকটাস। সিমিলারলি আমি যখন তাকাচ্ছি, আমার এই দিকে কোন মাসেল কাজ করছে? লেফট মিডিয়াল রেকটাস। তাহলে রাইট ল্যাটারাল রেকটাস আর লেফট মিডিয়াল রেকটাস এগুলো ইকুয়াল ইনারভেশন হতে হবে। কিন্তু এবার একটা পয়েন্ট দেখ, রাইট ল্যাটারাল রেকটাসকে কে সাপ্লাই করে? 6 নার্ভ। আর এটাকে? হ্যাঁ, থার্ড নার্ভ, LR6SO4 হোল 3, তাহলে থার্ড নার্ভ। তাহলে এটাকে 6 নার্ভ সাপ্লাই করছে, এটাকে থার্ড নার্ভ সাপ্লাই করছে। এই জন্যই লটা এসছে অ্যান ইকুয়াল অ্যান্ড সাইমালটেনিয়াস রিজার্ভেশন। সাইমালটেনিয়াস মানে সেম নার্ভ নয়, ঠিক আছে, দুদিকেই কিন্তু কন্ট্রাক্ট হতে হবে, দুটো একসঙ্গে কন্ট্রাক্ট হচ্ছে। এখানে কিন্তু কখনোই ভাববি না এখানে ইকুয়াল অ্যান্ড সাইমালটেনিয়াস বললো মানে দুটোই থার্ড নার্ভ একসঙ্গে কাজ করবে, কি দুটোই 6 নার্ভ একসঙ্গে কাজ করবে, তা নয়। এটা 6 নার্ভ কাজ করছে, এই লেফট আইতে আমার থার্ড নার্ভ কাজ করছে। ঠিক আছে,
ফ্লো ফ্রম দ্য ব্রেন টু এ পেয়ার অফ মাসেল অফ বোথ আই, এটাকে আমরা ইয়ক মাসেল বলি। ইয়ক মাসেল কি, এখানে আমার দেখ রাইটের ল্যাটারাল রেকটাস আর লেফটের মিডিয়াল রেকটাস, দে আর কল ইয়ক মাসেল। এই ইয়ক মাসেলের কনসেপ্ট থেকে প্রচুর কোশ্চেন আসে, বিশেষ করে এমসিকিউতেই আসে, নর্মালিও জিজ্ঞেস করা হয় যে ইয়ক মাসেল কি। যদি হরাইজন্টাল রেকটাস মাসেল হয় তাহলে তো খুব ইজি, তোরা বুঝেই যাচ্ছিস। এবার সুপিরিয়ার ইনফিরিয়ার যদি হয় তখন তোদের এটা প্রবলেম হয়। আমি একটু বলে দিই এটা কি করে মনে রাখবি, খুব ইজি। একটা হচ্ছে রাইট সুপিরিয়ার রেকটাস, দেখ ওখানে এক্সাম্পল আছে। তো এর ইয়ক মাসেল কি, খুব তাড়াতাড়ি বার করতে হবে। তখন কি করব, এই পুরোটাকে উল্টো উল্টো করে দিবি। হরাইজন্টালে নয় কিন্তু, আমি আবার বলছি, যদি মিডিয়াল রেকটাস আর ল্যাটারাল রেকটাস কোশ্চেন আসে তাহলে কিন্তু এইভাবে করা যাবে না, তাহলে কিন্তু তোকে নিজেকেই বার করতে হবে। যদি হরাইজন্টাল রেকটাই বাদ দিয়ে অন্য কোনো রেকটাই মাসেল নিয়ে জিজ্ঞেস করে, সুপিরিয়ার রেকটাস, ইনফিরিয়ার রেকটাস, সুপিরিয়ার অবলিক, ইনফিরিয়ার অবলিক, এই চারটে মাসেল নিয়ে, তখন রাইটের অপোজিট লেফট, সুপিরিয়ারের অপোজিট ইনফিরিয়ার, আর রেকটাইয়ের অপোজিট অবলিক। ঠিক আছে, এটা হচ্ছে ইয়ক মাসেল। এবার হচ্ছে প্যারালাইটিক স্ট্র্যাবিসমাস। প্যারালাইটিক স্ট্র্যাবিসমাস টু টাইপের হয়, ওয়ান ইজ ইনকমপ্লিট প্যারালাইটিক, একটা হচ্ছে কমপ্লিট প্যারালাইটিক। ঠিক আছে, সাইন কি হবে, অলমোস্ট কনকমিটেন্টের স্কুইন্টের যা সাইন সব সেম থাকবে, খালি লাস্ট পয়েন্টটা দেখ, দেয়ার ইজ এ কম্পেনসেটরি হেড পশ্চার। কেন থাকবে এটা, পেশেন্ট যখন নার্ভের কারণে হোক, কোনো টিউমারের কারণে জন্য হোক, কোনো ভাস্কুলার কারণের জন্য হোক, ও অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। মানে ও তো স্কুইন্টের জন্য দেখতে পাচ্ছে না, ও জাস্ট এইরকম করে ফিক্স করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই একটা পয়েন্ট থাকবে, কম্পেনসেটরি হেড পশ্চার। আর কি সিমটম কি, দেয়ার ইজ এ লিমিটেশন অফ অকুলার মুভমেন্ট, সাডেন অনসেট, অকুলার ডেভিয়েশন, সাডেন অনসেট, হ্যাঁ, ডিপ্লোপিয়া, কনফিউশন, নজিয়া অ্যান্ড ভার্টিগো। ক্লাসিফিকেশন তিনটে, নিউরোজেনিক, মায়োজেনিক আর জাংশনাল। নিউরোজেনিকের মধ্যে তিনটে নার্ভই হবে, যেহেতু তিনটে নার্ভ সাপ্লাই করে, থার্ড নার্ভ, ফোর্থ নার্ভ অ্যান্ড সিক্স নার্ভ। তার মধ্যে কোথায় লোকালাইজেশন হয়, চারটে, নিউক্লিয়ারে থাকতে পারে, নিউক্লিয়ারের উপরে থাকতে পারে, নিউক্লিয়ার নিচে থাকতে পারে, আর ইনফ্রা নিউক্লিয়ার থাকতে পারে, ইন্টার নিউক্লিয়ার থাকতে পারে। ঠিক আছে, ইটিওলজি কি, একটা হচ্ছে কনজেনিটাল, যে কোনো নার্ভের যদি হাইপোপ্লেসিয়া হয়ে যায়, ছোট থেকে ধর হাইপোপ্লেসিয়া বা অ্যাবসেন্ট হয়ে আছে, তাহলে একটা হতে পারে নিউক্লিয়াসটা। ইনফ্লেমেটরি লেশন, এটা হচ্ছে মোস্ট কমন। ইনফ্লেমেটরি লেশন মানে মেনিনজাইটিস, এনসেফালাইটিস, নিউরোসিফিলাইটিস, এই কজগুলোর জন্য হতে পারে। কোনো ব্রেন টিউমার থাকলে, ওই জন্যে কখনো যদি কোনো পেশেন্টের ডিপ্লোপিয়া হয়, এখানে দেখ একটা সিমটমে বলেছিলাম ডিপ্লোপিয়া, ডিপ্লোপিয়া থাকলে না অলওয়েজ একটা এমআরআই আমাদের করা উচিত। কেন, কোনো টিউমার থাকতে পারে। ঠিক আছে, তো একটা যদি ডিপ্লোপিয়া নিয়ে আসছে, স্কুইন্ট নিয়ে আসছে, তাহলে সাসপেক্ট করতে হবে কোনো কিছু টানছে তার জন্য হয়তো হতে পারে, কোনো কিছু টিউমার আছে, আটকে আছে, তার জন্য হতে পারে। ঠিক আছে, আর কি ভাস্কুলার লেশন, ভাস্কুলার লেশনের মধ্যে এই দুটো খুব ইম্পর্টেন্ট, হাইপার টেনশন আর ডায়াবেটিক। এটা থার্ড নার্ভ প্যালসি বলছি, হ্যাঁ। এবার থার্ড নার্ভ প্যালসি ডায়াবেটিকে খুব কমন, খুব কমন। ঠিক আছে, তো কি করে বুঝবো এটা ডায়াবেটিকের জন্য থার্ড নার্ভ প্যালসি হয়েছে না অন্য কিছুর জন্য থার্ড নার্ভ প্যালসি হয়েছে। বাকি সব সিমটম একই থাকবে, ডায়াবেটিক বা হাইপারটেনশনে পিউপিল স্পেয়ারিং হবে। ঠিক আছে, বাকিগুলোতে কিন্তু পিউপিল স্পেয়ারিং হবে না, মানে পিউপিলের এখানে ডাইলেটেশন থাকবে না। ঠিক আছে, এরপর হচ্ছে ট্রমাটিক, টক্সিক আর ডিমানাইটিক লেশন, এইগুলো হচ্ছে মেন। এবার থার্ড নার্ভ প্যালসির ক্ষেত্রে কি কি নার্ভ যাচ্ছে, কি কি মাসেল যাচ্ছে থার্ড নার্ভে, SO4 কে বলি, নিউমোনিকটা কি, LR6, SO4, all three মানে সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস আর ইনফিরিয়র অবলিক। তার মধ্যে এইটা দেখ অলমোস্ট একটু আগে যেটা বলছিলাম একই রকম ফাংশন করে। তাহলে কি হবে, পেশেন্টের পজিশনটা কি হবে, ধর একটা পেশেন্ট থার্ড নার্ভ প্যালসি নিয়ে এসছে, তার আয়ের পজিশনটা কি রকম থাকবে, কি হতে পারে, কি করে তাড়াতাড়ি মনে রাখবি, মানে এই নার্ভগুলো গেছে তো, সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস, ইনফিরিয়র অবলিক, এগুলো কাজ করছে না, মানেটা তো তাই। হ্যাঁ হ্যাঁ, একদম ডাউন অ্যান্ড আউট।
ঠিক আছে, মানে কিভাবে কেন কি করে এত তাড়াতাড়ি করবি এটা? যখন কোনো মাসেল কাজ করছে না তখন যেগুলো কাজ করছে সেগুলো তো ওভার অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে কাজ করছে কারা? এই LR6 আর SO4। LR হচ্ছে ল্যাটারাল রেকটাস, তাহলে বাইরের দিকে থাকবে। সুপিরিয়র অবলিকের কাজ কি? হ্যাঁ, ডাউন, তাহলে ডাউন অ্যান্ড আউট, ইজি। তাহলে এর প্রাইমারি পজিশনটা কি থাকবে? ডাউন অ্যান্ড আউট, মানে পেশেন্ট এই দিকে থাকবে। এরকম যদি কোনো পেশেন্ট প্রেজেন্ট করে তাহলে বুঝতে পারবে এটা থার্ড নার্ভ প্যালসি হতে পারে, মানে প্রাইমারি গেজে এটা হয়ে আছে, এমন নয় যে আমি টেস্ট করছি। ঠিক আছে, তো এই ডাউন অ্যান্ড আউটটা খেয়াল রাখবে। এটা বলছিলাম পিউপিল স্পেয়ারিং কজেস টেন্ড টু রিলেট ইসচেমিক মাইক্রোভাস্কুলার ডিজিজ, এটা ডায়াবেটিক মেলিটাস, হাইপারটেনশন এগুলো, অ্যান্ড রিয়ালি ক্যাভার্নাস সাইনাস সিনড্রোম। ঠিক আছে, আর পিউপিল ইনভলভিং হলে ট্রমা যেগুলো হচ্ছে সেইগুলো। এইবার অ্যানাইসোকোরিয়া টার্মটা কেউ শুনেছিস? অ্যানাইসোকোরিয়া, হ্যাঁ বল। ঠিক, হ্যাঁ, পিউপিলের সাইজ যদি আলাদা আলাদা হয়। এবার একটা পেশেন্টের অ্যানাইসোকোরিয়া আছে, ঠিক আছে, অ্যানাইসোকোরিয়া আছে। এইবার এখান থেকে দুটো ডিডি হতে পারে, একটা হতে পারে যেটা আমি বলছি এখনই থার্ড নার্ভ প্যালসি, আরেকটা কেউ বলতে পারবি? একটা থার্ড নার্ভ প্যালসি হতে পারে, আরেকটা হর্নার সিনড্রোম হতে পারে। দুটোতেই না অ্যানাইসোকোরিয়া হবে, কিন্তু দুটোর মধ্যে কি ডিফারেন্স সেটা একটু বলি। এইখানে যদি থার্ড নার্ভ প্যালসির জন্য হয় তাহলে একটা পিউপিল ডাইলেট থাকবে আর একটা পিউপিল ধর নর্মাল হয়ে আছে। ঠিক আছে, এরকম আছে। হর্নার সিনড্রোমে কি হয়? মিওসিস হয়। তাহলে মিওসিস হলে এটা কি করে হবে? বেসিক্যালি একটা একদমই ছোট হয়ে যাবে আর একটা নর্মাল থাকবে। ব্যাপারটা বুঝলি? এখানে কিন্তু মিওসিসের জন্য অ্যানাইসোকোরিয়া হচ্ছে, এখানে ডাইলেট হয়ে আছে বলে অ্যানাইসোকোরিয়া হচ্ছে। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ওই জন্য অ্যানাইসোকোরিয়া নিয়ে যদি কোনো পেশেন্ট তোর কাছে প্রেজেন্ট করে, আমাদের দুটো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে থার্ড নার্ভ প্যালসি, আর একটা হচ্ছে হর্নার সিনড্রোম। হর্নার সিনড্রোমে আরো অনেক সিমটম আছে। ঠিক আছে, এবার ইনভেস্টিগেশন আমরা অলরেডি আগের ক্লাসে ডিসক্রাইব করেছি। স্কুইন্টে যা যা ইভ্যালুয়েশন থাকে সেইগুলোই, ভিজুয়াল অ্যাকুইটি, কাভার টেস্ট, আনকাভার টেস্ট, অকুলার মোটিলিটি, হেস্টার ডিপ্লোপিয়াটা এখানে বেশি করতে হয়, যেটা যদি প্যারালাইটিক স্ট্র্যাবিসমাস হয়। তারপর হচ্ছে কনভার্জেন্স, অ্যাকোমোডেশন, সবগুলো। ঠিক আছে, এরপর হচ্ছে ফোর্থ নার্ভ প্যালসি। এগুলো না অত তোদেরকে ওইভাবে জিজ্ঞেস করবে না, জাস্ট তোদের ম্যাক্সিমাম যেটা লাগে যে কি হবে, মানে কোন জায়গাতে হবে, কি পজিশনে থাকবে, এটাই। ফোর্থ নার্ভ কে করে? SO4। তাহলে কি পজিশনে থাকবে? ডিফিকাল্টি হবে এটা, এটা এই পজিশনে থাকবে নয়, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা ভালো করে দেখ। এনি লেসন এফেক্টিং দি নার্ভ মে রেজাল্ট ইন ডিফিকাল্টি অফ ডিপ্রেশন, ইনসাইক্লোটরসেন মানে ইনটরসেন, আর অ্যাডাক্টিং অফ আই। ঠিক আছে, ফোর্থ নার্ভ প্যালসিও সেম। কোথায় হতে পারে? নিউক্লিয়াসে হতে পারে বা মিড ব্রেনে হতে পারে। কি কি প্রেজেন্টেশন? বাইনাকুলার ভার্টিক্যাল ডিপ্লোপিয়া আর ডিফিকাল্টি ইন রিডিং। ঠিক আছে, এটা একটা ফেসিয়াল অ্যাসিমেট্রি হয়ে আছে। কজ কি? ম্যাক্সিমাম এই প্যালসিগুলোর কজ হচ্ছে ট্রমা, ঠিক আছে, ভাস্কুলার কোনো লেসন, টিউমার, ডিমালিনেটিং লেসন, অলমোস্ট সেম। থার্ড নার্ভ, ফোর্থ নার্ভ, সিক্স নার্ভ সবগুলোই। টেস্ট কি? সেম। দেয়ার ইজ এ কভার টেস্ট, একটা হচ্ছে অকুলার মোটিলিটি, কনভার্জেন্স, ডিপ্লোপিয়া, এগুলোই। সিক্স নার্ভের ক্ষেত্রেও সেম, এখানে হরাইজন্টাল ডিপ্লোপিয়া হবে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর বাকিগুলো অলমোস্ট সেম। এটা কিন্তু ফলোইং বার্থ ট্রমা হতে পারে সিক্স নার্ভটা। ঠিক আছে, আর ইয়ং অ্যাডাল্টের ক্ষেত্রে হলে দেয়ার ইজ এ ট্রমা, স্পেস অকুপাইং লেসন, পোস্ট ভাইরাল ইনফ্লেমেশন, হাই মায়োপিয়া, মাল্টিপল স্ক্লেরোসিস, এগুলো হচ্ছে। এবার এইগুলো একটু খালি মনে রাখবি, কিছু কিছু মানে টার্ম আছে, মানে তোদের আন্ডারে এখন হয়তো লাগবে না, পরে হয়তো লাগবে বেশি। সেটা মিডিয়া ডুয়ান রিট্রাকশন সিনড্রোম হচ্ছে মিডিয়া রেকটাস প্যালসি, তারপরে হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস ইনফিরিয়র রেকটাস প্যালসি, এইটা খুব ইম্পর্টেন্ট। ব্রাউন সিনড্রোম হচ্ছে ইনফিরিয়র অবলিক প্যালসি, আর ব্লো আউট ফ্র্যাকচারে সুপিরিয়র রেকটাস প্যালসি। এটা দেখ, ফোর্স ডাকশন টেস্ট, এই টেস্টটা খুব ইম্পর্টেন্ট। ফোর্স ডাকশন টেস্ট থেকে আমি কি বুঝি? যে কোনো মেকানিক্যাল রেস্ট্রিকশন আছে না কোনো মাসেল প্যালসি আছে। মাসেল প্যালসি হলে কি হবে? কোনো রেজিস্ট্যান্স থাকবে, মানে বেসিক্যালি কিছু নয়, এক পেশেন্টের আইটাকে এরকম ওপেন করে দুটো ফরসেস নিতে হবে, এবং একটা আপার লিম্বাসে ধরতে হবে, একটা লোয়ার লিম্বাসে ধরতে হবে, দিয়ে এইভাবে নড়াতে হবে। ঠিক আছে,
যদি মুভমেন্ট থাকে কোনো মানে কিছু না আটকায় তাহলে কি বুঝতে হবে, যেটা মাসেল না, তাহলে বুঝতে হবে এটা মাসেল প্যালসির জন্য হচ্ছে, মানে নার্ভের কোনো কারণে। আর যদি কোনো একটা রেস্ট্রিকশন থাকে, মানে ধর ল্যাক্রিমাস একটা টিউমার আছে, ঠিক আছে, তাহলে কি হবে, ওটা নড়বে না তো, এরকম এরকম যদি করি আমি, ওটা আটকাবে। মানে আমি ধর আই বলে 12 পজিশনে ধরেছি আর 6 o'clock-এ 12 o'clock আর 6 o'clock-এ ফরসেস দিয়ে ধরেছি, দিয়ে এটাকে এরকম এরকম মুভমেন্ট করছি। এই মুভমেন্টটা করার জন্য যদি কোনো টিউমার থাকে, ধর ল্যাক্রিমালসিয়া টিউমার বা কিছু মেনিনজিওমা, ওটা মানে ওটা আসবে না, পুরো মুভমেন্টটা ভালো থাকবে না। মুভমেন্টটা যদি না থাকে তাহলে বুঝতে হবে মেকানিক্যাল রেস্ট্রিকশন, আর মুভমেন্টটা মুভমেন্টটা যদি মানে একদমই না থাকে তাহলে বুঝতে হবে মেকানিক্যাল রেস্ট্রিকশন, ঠিক আছে। আর যদি মুভমেন্ট থাকে তাহলে মাসেল রেসিস মানে মাসেল প্যালসি। এবার হচ্ছে এটা কেউ পড়েছিস আগে? এটা খুব একটা প্রবলেমেটিক। আগে এটা খুব কোশ্চেন আসতো না, কিন্তু এখন এটা খুব ফ্রিকুয়েন্টলি কোশ্চেন দেয়, মানে খুব ফ্রিকুয়েন্টলি, ঠিক আছে। মানে এমসিকিউ হতে তো, বা যখন তোরা প্রিপারেশন নিবি তখন বুঝতে পারবি মানে এটা কতটা টাফ, টাইম কনজিউমিং এবং অনেক ঝামেলার, ঠিক আছে। এই জায়গাটা একটু ভালো করে দেখ। পার্ক 3 স্টেপস, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, এখানে অনেক মানে কঠিন আছে সেই জন্য আমি বলতে চাইছি। আমি আগে লিখে নিই। একটা পেশেন্টের রাইট আয়ে ধর হাইপারট্রোপিয়া আছে, রাইট আই হাইপারট্রোপিয়া, ঠিক আছে, হুইচ ইনক্রিজ ইন রাইট গেজ, ঠিক আছে। এক্সামে এই পয়েন্টটাই থাকবে, এক্সাম্পলটা হয়তো আলাদা থাকতে পারে। আরেকটা বললো হুইচ ইনক্রিজ ইন রাইট হেড টিল্ট, জাস্ট এটা দিয়ে দেবে, হ্যাঁ, এটা কোশ্চেনে থাকবে। এবার ঘুরিয়ে থাকবে বা অন্য কিছু থাকবে, জাস্ট এটা থাকবে। মানে বলতে চাইছে পেশেন্টের রাইট আই হাইপারট্রোপিয়া আছে, যেটা রাইট সাইড যখন যাচ্ছে গেজে তখন বেড়ে যাচ্ছে, আর রাইট সাইড হেড টিল্টেও বেড়ে যাচ্ছে। এবার তোকে এক্সাম জিজ্ঞেস করবে যে অ্যাকুরেট কোন মাসেলটার জন্য হচ্ছে, তুমি ক্যালকুলেট করে বলো। এটা 3টে স্টেপে এটা ক্যালকুলেশনটা করতে হয়, ঠিক আছে। আচ্ছা, রাইট আই যদি হাইপারট্রোপিয়া হয় মানে কি? হাইপারট্রোপিয়া মানে রাইট আই উপর দিকে উঠে গেছে, মানে ডিপ্রেসার প্যালসি, ডান চোখের ডান চোখ উপরে উঠে আছে, তাহলে তো ডিপ্রেসার, মানে ডান চোখের ডিপ্রেসার প্যালসি, ঠিক বলছি। তাহলে রাইট ইনফিরিয়র রেকটাস আর আরেকটা কি, রাইট সুপিরিয়র অবলিক। আচ্ছা, এইখানে এক্সামে কিন্তু বলবে রাইট আই হাইপারট্রোপিয়া, এটাও তো হতে পারে যে রাইট আই ধর নর্মাল পজিশনেই আছে, লেফট আইতে হাইপোট্রোপিয়া হয়ে গেছে, ওই জন্য ইট সিমস লাইক এ যে রাইট আই হাইপারট্রোপিয়া, মানে মনে হচ্ছে এটা দেখে, মানে বাঁ চোখটা ধর হাইপোট্রোপিয়া আছে, যার জন্য রাইট আইটা নর্মাল পজিশনে থাকা অবস্থাতেও আমার মনে হচ্ছে যে রাইট আইতে হাইপারট্রোপিয়া আছে। তাহলে আরেকটা হতে পারে লেফট আই হাইপোট্রোপিয়া। লেফট আই হাইপোট্রোপিয়া কে করে, মানে এটা হচ্ছে এলিভেটেড প্যালসি বাঁ চোখের, লেফট আই হাইপোট্রোপিয়া হচ্ছে, তাহলে বাঁ চোখের এলিভেটেড প্যালসি, বাঁ চোখে কে করে, লেফট, কি হবে এটা, হ্যাঁ, লেফট সুপিরিয়র রেকটাস আর ইনফিরিয়র অবলিক। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, হুইচ আই ইজ হাইপার ডেভিয়েটেড ইন প্রাইমারি গেজ, ওখানে যে 3টে টেস্ট লেখা আছে সেইটা। এবার এখানে বলে দিয়েছে রাইট গেজ, এবার এই পয়েন্টটাই আসছে সেকেন্ড স্টেপ। এবার এমসিকিউ যখন করবি তখন দেখবি এক্সামে ম্যাক্সিমাম টাইম, বিশেষ করে একটু মানে এমস বা পিজিআই যে কোশ্চেনগুলো আসে সেখানে এই 4টেই অপশন দেওয়া থাকে, মানে ইচ্ছে করে তোকে কনফিউজ করে, এই 4টেই অপশন দেওয়া থাকে, মানে যদি তুই রাইট অপশনে না যেতে পারিস, ঠিক আছে। এইবার সেকেন্ডে বলছে যে ডান চোখে যখন রাইট গেজ করছে, মানে ডান দিকে তাকাচ্ছে, তখন ওটা বেড়ে যাচ্ছে। ধর এটা একটা পেশেন্টের, তাহলে ধরে নে এটা রাইট আই, এটা লেফট আই, মানে এটা ডান চোখ, এটা বাঁ চোখ, ধরে নে না, এটাই অবভিয়াসলি। তাহলে যদি এই দিকে যায়, এই চোখটা কি করছে, এটা অ্যাবডাক্ট হচ্ছে তো, আর এটা অ্যাডাকশন হচ্ছে। এইখানে একটা ডিকটাম খালি মনে রাখতে হবে, সেটা হচ্ছে
যখন এরকম বেড়ে যাচ্ছে তখন যদি অ্যাবডাক্টিং আই হয় তাহলে আমরা রেক্টাই চুজ করব, আর যদি অ্যাডাক্টিং আই হয় তাহলে অবলিক চুজ করব। ঠিক আছে, এটা খালি মনে রাখতে হবে একটু এই পার্ট 3 টেস্টে। এটা কিন্তু র্যাড সিন নয়, বরং র্যাড সিনের পুরো উল্টো। দেখ, রেক্টায় বলছি অ্যাবডাক্টিং চুজ করতে, আর অবলিকে বলছি অ্যাডাক্টিং। তাহলে কোনটা চুজ করব? এইটা অ্যাবডাক্টিং হচ্ছে, তাহলে এখানে রেক্টাস এইটা, আমি এইটা চুজ করব আর আই আর। এখানে অ্যাডাক্টিং হচ্ছে লেফট আইতে, অ্যাডাক্টিং এ কোনটা চুজ করব? অবলিক, তাহলে এল আই ও। অলমোস্ট দুটোতে এসছি 50-50 অপশনে। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে কোনটাতে রাইট হেড টিল্ট করলে আমার বেড়ে যাচ্ছে, এবার এই লাস্ট পয়েন্টে যেতে হবে। এটা অনেকভাবে করা যায়, ঠিক আছে, আমার এটা ইজি লাগে, তোদের যদি অন্য কোনো বইয়ে অন্য কোনো ভাবে ইজি লাগে করতে পারিস, কোনো অসুবিধা নেই। অনেক মেথড আছে এটা করবার। আলটিমেটলি অ্যান্সারটা ঠিক হতে হবে, রাইট ইনফিরিয়র রেক্টাস অ্যান্ড লেফট ইনফিরিয়র অবলিক। এবার কি বলছে যে রাইট হেড টিল্ট, যদি ডান দিকে আমি হেড টিল্ট করি তাহলে মাসেল কি করবে? উল্টো দিকে একটা রোটেশন হবে। মানে আমি বলতে চাইছি যদি আমি ডান দিকে মানে এই দিকে তাকাই তাহলে এটাও এই দিকে যাবে, এটাও এই দিকে যাবে। হওয়া উচিত তো, এটা হবে কিনা সেটা পরে আসছি। মানে বলতে চাইছি আরেকবার বোঝ, এটা আমি ডান দিকে এরকম হেড টিল করলাম, তাহলে অটোমেটিক্যালি যে আমাদের আই বলটা সেটা উল্টো দিকে করার চেষ্টা করবে। ঠিক আছে, এইভাবে বার করতে পারিস। আরেকটা হয় একটা গ্রাফ এঁকে করা যায়, যেটা হোক এটা কিন্তু একটু করতে হবে। ঠিক আছে, মানে এই 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 টেস্টটা ভালো করে কিন্তু পড়িস, এটা কিন্তু এক্সামে প্রায়ই জিজ্ঞেস করে। এবার হচ্ছে হেজ চার্টিং। হেজ চার্টিং কি? যদি মাসেল প্যালসি আমার সাসপেক্ট হয় তখন আমি কোন মাসেলটা হয়েছে সেটা বোঝার জন্য একটা স্মলার চার্ট থাকে যেটা প্যারেটিক মাসেল বোঝা যায়, একটা লার্জার চার্ট থাকে যেটা ওভার অ্যাক্টিং। ওভার অ্যাক্টিং মানে যেটা বলছিলাম একটা ল ছিল প্রথমেই বললাম, সেই লতে কি একদিকটা যদি ওভার অ্যাকশন হয় একটা আন্ডার অ্যাকশন হবে, এইভাবে আমাকে চার্টিং করতে হবে এটাকে। সেই চার্টটা থেকে আমি ইজিলি ধরতে পারবো যে কোন মাসেলে প্রবলেম হচ্ছে, তাহলে আমি ডকুমেন্টেশন করার জন্য এটা ইজি হচ্ছে। আর এটা হচ্ছে ডিপ্লোপিয়া চার্টিং, এটাও সেম, যত দূরে যাবে তত এইটা বুঝতে হবে স্কুইড। এইগুলো কিন্তু এটা 9টা প্রাইমারি গেজ আছে। ঠিক আছে, এই গেজে এসে দেখ ওর ডিফারেন্সিয়েটটা গ্যাপিংটা বেড়ে যাচ্ছে, তাহলে এটা বুঝতে হবে কোনো একটা মাসেল প্যালসি হচ্ছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে পাস পয়েন্টিং ফিঙ্গার, পোস্ট নয়। এটা তোরা ইএনটিতে অলমোস্ট পড়েছিস। এটা হচ্ছে এ টেস্ট অফ ইন্টিগ্রিটি অফ ভেস্টিবুলার সিস্টেম, এটাও আমাদের চেক করতে হবে। আর একটা হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস। মায়াস্থেনিয়া গ্রেভিসের ক্ষেত্রে কি হয়? টোসিস হয়। থার্ড নার্ভ প্যালসিতেও টোসিস হয়। তাহলে মায়াস্থেনিয়া গ্রেভিসের টোসিসটা কিভাবে আমরা আলাদা করতে পারবো? খুব সিম্পল, একদম ওপিডিতেই করা যায়। কি করে করা যায়? তো অনেক অনেক তোরা পড়েছিস ও ফার্মাকোলজিতে। আইস প্যাক টেস্ট। আইস প্যাক টেস্ট পড়েছিস? মানে যেখানে টোসিস আছে সেটাতে যদি আইস দিই তাহলে কিন্তু টোসিসটা আস্তে আস্তে কমে যাবে। কেন হয়? মায়াস্থেনিয়া গ্রেভিস টায়ার্ড হয়ে যায়, এটা একটা নিউরোমাসকুলার জাংশনের জন্য হচ্ছে। তো আমি যদি ওটাকে রিল্যাক্স করে দিই তাহলে ওটা আর টোসিসটা থাকবে না। এই আইস প্যাক টেস্ট করে কিন্তু আমি রুল আউট করতে পারি। তারপরে কিছু সেনসিটিভ টেস্ট আছে, স্পেসিফিক টেস্ট আছে যেগুলো দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে।